হ্যালো এভরিওয়ান, সরি আজকে আমার একটু জয়েন করতে লেট হয়ে গেছে। আমার রুমে প্রবলেম হচ্ছিল কারণে। সো আজকে আমি গতকাল ক্লাসের পর থেকে স্টার্ট করবো। গত ক্লাসে আমরা হাফ ওয়েভ কনভার্টারের লাস্টের দিকে ছিলাম। সো হাফ ওয়েভ কনভার্টারে যদি আরএল লোড থাকে তাহলে কি রকম আউটপুট হয় সেটা আমরা দেখছিলাম গত ক্লাসে। তো এই ফিগারগুলো আমরা দেখছিলাম আম, যে যদি ইন্ডাক্টর থাকে সার্কিটে তাহলে কারেন্ট আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্ট যেটাই বলো, যেহেতু সার্কিটের একটাই কারেন্ট, সেটা আমাদের সোর্স ভোল্টেজকে ল্যাগ করবে এবং প্রতি সাইকেলে যখনই সুইচিং হবে তখনই আমাদের একটা ট্রানজিয়েন্ট রেসপন্স থাকবে। এই ট্রানজিয়েন্ট রেসপন্সের কারণে আমাদের কারেন্টটা ল্যাগ করবে। আর যদি কারেন্ট ল্যাগ করবে মানে হচ্ছে কারেন্ট বেশি সময় পর্যন্ত লাস্ট করবে। আর সেই কারণে আমাদের আউটপুটের একটা নেগেটিভ পোর্শন পাবো। এগুলো গত ক্লাসে ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখছিলাম। তো এই নেগেটিভ পোর্শনটা পাওয়ার কারণে আমাদের এসি টু ডিসি কনভার্টার বেসিক্যালি ঠিক মতো কাজ করতেছে না, কারণ এখানে একটা নেগেটিভ পোর্শন আছে। এটা আউটপুটে একটা এসি সিগন্যালই পাচ্ছি আমরা। তো এটা দূর করার জন্য আমাদের একটা ফ্রি হুইলিং ডায়োড ইউজ করতে হবে। সেই ফ্রি হুইলিং ডায়োডটা হলো আউটপুটের অ্যাক্রসে জাস্ট রিভার্স বায়াসে একটা ডায়োড লাগাই দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ফ্রি হুইল ডায়োড। ফ্রি হুইলিং বা ফ্রি হুইল সেটা বললেই হয়। তো এই ডায়োড যদি না থাকে তাহলে আমাদের এই এই ইয়াটা পাবো। ঠিক আছে, এই যে খেয়াল করো দুইটা আউটপুট শেপ আছে, ভি আউটপুট দুইটা আছে। যদি আমাদের ফ্রি হুইল ডায়োড না থাকে, উইদাউট ফ্রি হুইল ডায়োড আমরা উপরেরটা পাবো, আর যদি ফ্রি হুইল ডায়োড থাকে তাহলে আমরা নিচেরটা পাবো। মানে নর্মাল হাফ ওয়েভ কনভার্টারে এখানে একটু উল্টাপাল্টা আছে। এটা কিছু না। নর্মাল হাফ ওয়েভ ইনভার্টারে যেরকম আউটপুট শেপ পাওয়ার কথা আমরা সেই রকমই পাবো যদি ফ্রি হুইল ডায়োড থাকে। আর হচ্ছে কারেন্ট শেপটা কিরকম হবে, কারেন্ট শেপটা যদি ফ্রি হুইল ডায়োড থাকে তাহলে এই যে এইটা যেটা আছে নর্মাল যে আউটপুট হওয়ার কথা ছিল সেটা জাস্ট আমাদের একটা কি বললাম, মানে যখনই ভিএস জিরো হবে তখন সেটা আমাদের জিরো হয়ে যাবে, অ্যাবরাপ্ট চেঞ্জ এসে যাবে। এটা কেন হচ্ছে এটা আমরা সার্কিটে দেখবো। আচ্ছা, তো এখন সার্কিটে খেয়াল করি সার্কিটে কি হচ্ছে। যখন আমাদের এই সার্কিটে আমাদের এটা তো হচ্ছে ভিএস সোর্স ভোল্টেজ, এই সোর্স ভোল্টেজটা যখন আমাদের গ্রেটার দেন জিরো থাকবে তখন আমাদের এই সার্কিটটা আসবে। তো এই সার্কিটে আমাদের হচ্ছে আহ এই জায়গায় পজিটিভ ভোল্টেজ আছে, আর হচ্ছে এই জায়গায় যদি পজিটিভ ভোল্টেজ থাকে তাহলে আমাদের এই এই প্রথম মেইন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তো এটা শর্ট সার্কিট হয়ে যাবে। আর হচ্ছে এখানে আমরা আউটপুট ভোল্টেজ পাবো যেটা হচ্ছে ভিএস এর সমান হবে বা ভিএস কে ফলো করবে। ঠিক আছে, আর যদি এখানে পজিটিভ ভোল্টেজ থাকে তাহলে আমাদের এই যে ফ্রি হুইল ডায়োড এটা রিভার্স বায়াস হয়ে যাবে। সো এই জায়গায় আমরা ওপেন সার্কিট পাবো এবং ফ্রি হুইল ডায়োড ভিএস এর পজিটিভ হাফে কোনো কাজ করবে না। তো এখান থেকে এই পর্যন্ত আমাদের ফ্রি হুইল ডায়োডের কোনো রকম কাজ নাই, সে রিভার্স বায়াস অবস্থায় থাকবে। তারপরে এখন ধরো যে আমাদের সোর্স ভোল্টেজ জিরো হয়ে গেছে, মানে আমরা এই পয়েন্টে আছি, এই পয়েন্ট অথবা এই পয়েন্টে আছি, মানে থিটা ইকুয়াল টু পাই আছি। সোর্স ভোল্টেজ যদি জিরো হয়ে যায় তাহলে আমার এই জায়গায় জিরো ভোল্টেজ আসবে। এই জায়গায় যদি জিরো ভোল্টেজ আসে তাহলে এই অবস্থায় আমাদের এই মেইন ডায়োডটাও শর্ট সার্কিট থাকবে এবং আমাদের যে ফ্রি হুইল ডায়োড আছে ফ্রি হুইল ডায়োডের অ্যাক্রসে আর রিভার্স বায়াস থাকবে না, সো ফ্রি হুইল ডায়োডটাও শর্ট সার্কিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ভিএস ইকুয়াল টু জিরো। এটা মোমেন্টারিলি থাকে, এটা মানে লাস্ট করে না এই স্টেজটা। ভিএস ইকুয়াল টু জিরো তো বুঝতেছো যে এটা একটা মানে ট্রানজিয়েন্ট স্টেট, এটা তো লাস্ট করবে না। এরপরেই আমাদের যখন সোর্স ভোল্টেজটা জিরো চেয়ে কমে আসবে তখন কি হয় দেখো, সোর্স ভোল্টেজ যখন জিরো চেয়ে কমে আসবে তখন আমাদের এই ডায়োডটা ফ্রি হুইল ডায়োড সে অলরেডি শর্ট সার্কিট আছে এবং শর্ট সার্কিট থাকার কারণে আমাদের এই জায়গায় মনে করো হচ্ছে আউটপুট ভোল্টেজ জিরো আছে। কারণ কি, শর্ট সার্কিট থাকলে তো হচ্ছে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সমান হবে। এখানকার ভোল্টেজ হচ্ছে যদি গ্রাউন্ড হয় তাহলে এখানে আমাদের গ্রাউন্ড থাকবে। তো এই জায়গায় জিরো ভোল্টেজ আছে। আর আমাদের এই পয়েন্টে লেস দেন জিরো ভোল্টেজ আছে কারণ আমাদের ভিএস এর নেগেটিভ সাইকেল শুরু হয়েছে। তো এই জায়গায় লেস দেন জিরো আছে আর এই জায়গায় জিরো আছে। তো আমাদের যে মেইন ডায়োডটা এখন রিভার্স বায়াস হয়ে যাবে। তো মেইন ডায়োড যদি রিভার্স বায়াস হয় তাহলে এখানে একটা ওপেন সার্কিট ক্রিয়েট হবে এবং আমাদের যে কারেন্ট ফ্লো করার কথা সেটা হচ্ছে আমাদের ডান পাশে এই সার্কিট দিয়ে ফ্লো করবে। তো
তো যখন ভিএস গ্রেটার দেন 0 তখন আমাদের নর্মাল সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে এইদিকে। আর যখন ভিএস লেস দেন 0 তখন আমাদের ফ্রি হুইল ডায়োডটা অ্যাক্টিভ হবে। ফ্রি হুইল ডায়োড অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের এই ডান পাশের সার্কিটে ফ্রি হুইল ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এতে সুবিধা কি হবে? এতে সুবিধা হলো যে আমাদের ভিএস যখনই 0-র চেয়ে নিচে নেমে আসবে তখনই আমাদের আউটপুটটা 0 হয়ে যাবে এবং আমরা এই পোর্শনটা পাবো না। কারণ কি, এই যে এক্সট্রা কারেন্টটা ফ্লো করতেছিল, এক্সট্রা কারেন্টটা আমাদের ফ্রি হুইল ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো করবে। আর আউটপুটে যেহেতু সে শর্ট সার্কিট, আউটপুটে 0 ভোল্টেজ চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ফ্রি হুইল ডায়োডের কাজ এবং ফ্রি হুইল ডায়োড কিভাবে সার্কিটের আউটপুট পোর্শনটাকে প্রিভেন্ট করে। ঠিক আছে, এইখানে যদি কারো সমস্যা থাকে তাহলে জানাও। আর এই যে আই আই আউটপুট বা এটা হচ্ছে আই আউটপুট অথবা আই ইনপুট। এই সার্কিটে তো হচ্ছে আউটপুট আর ইনপুট সমান, এই জন্য আই আউটপুট বা আই ইনপুট এটা হচ্ছে এইটা একটু আঁকানোতে ঝামেলা আছে। এটা এরকম হবে, এটা ফার্স্ট এটার মতো হবে, ঠিক আছে, যে এখানে অ্যাবডাপ চেঞ্জ হয়ে যাবে। আর বাকি যে কারেন্টটা আছে এইরকম এইরকম, এটা আমাদের ফ্রি হুইল ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো করবে এরকম। বাকি বাকি কারেন্ট গুলা মানে এটা যোগ করে আমাদের এরকম কারেন্ট আসবে। তো ফার্স্টের হাফটা ভিএস গ্রেটার দেন 0-র জন্য আমাদের নর্মাল ডায়োডের মানে মেইন ডায়োডের মধ্যে ফ্লো করবে, আর বাকিটা হচ্ছে ফ্রি হুইল ডায়োডের মধ্যে ফ্লো করবে। এটা গেল ফ্রি হুইল ডায়োড এবং ফ্রি হুইল ডায়োড কিভাবে কাজ করে। তারপরে আমাদের লাগবে হচ্ছে ম্যাডাম ফ্রি হুইল ডায়োডের কাজ যদি একবার একটু বলতেন, মানে কেন ইউজ করতেছেন? ফ্রি হুইল ডায়োড এই যে এই পোর্শনটা বাদ দেওয়ার জন্য ইউজ করতেছি। দেখো এখানে যদি ইউজ না করি তাহলে একটা নেগেটিভ পোর্শন থাকে, আর যদি ইউজ করি তাহলে নেগেটিভ পোর্শন থাকে না, এটা এই কারণে। আর নেগেটিভ পোর্শন কেন থাকে এটা লাস্ট ক্লাসে লাস্টের দিকে আমরা আলোচনা করছিলাম, যে নেগেটিভ পোর্শন কেন আসতেছে। এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন লিখছিলাম অনেকগুলা, ট্রানজিয়েন্ট স্টেটে স্টেডি স্টেটে কারেন্টের ইকুয়েশন লিখছিলাম, সেখান থেকে দেখছিলাম যে আর ইন্ডাক্টর সোর্স হিসেবে কাজ করে একটা নেগেটিভ পোর্শন নিয়ে আসে ভোল্টেজে, আউটপুট ভোল্টেজে। আর এই নেগেটিভ পোর্শন আমরা চাই না, তো এই জন্য ফ্রি হুইল ডায়োড ইউজ করি, যেটা ইউজ করলে আমাদের নেগেটিভ পোর্শনটা চলে যায়। ঠিক আছে, আচ্ছা। তো ফ্রি হুইল ডায়োড গেল, এখন আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে ব্যাটারি চার্জার। আই আউটপুট আর আই ইনপুট কি সমান ফার্স্ট নাম্বার ছবিতে? আই আউটপুট আর ইনপুট, হ্যাঁ আই আউটপুট আর ইনপুট তো সমান এটাতে। এটা তো ধরো এই সার্কিটে হচ্ছে আই ইনপুট সোর্স থেকে বের হচ্ছে আর আউটপুট হচ্ছে এদিকে যাচ্ছে, তো মানে এটা তো একটাই লুপ, তো এখানে সমান। ফ্রি হুইল ডায়োডের মধ্যে যে কারেন্ট সেটা হচ্ছে আলাদা, তো এই সার্কিটের কারেন্ট সেম, মানে এই এলিমেন্ট গুলো এই দুইটা ব্রাঞ্চের কারেন্ট সেম, সিরিজে আছে এরা। আচ্ছা দেখো, ব্যাটারি চার্জার আচ্ছা, এখানে তোমাদের বইয়ে একটা ইয়ার মাধ্যমে ট্রান্সফরমারের মাধ্যমে আউটপুট আউটপুট ভোল্টেজ নিছে, তো এটা ব্যাপার না, এখানে ট্রান্সফরমার ইউজ না করলেও হয়। মানে আঁকানোর সময় তুমি বেসিক বুঝলেই হবে। তো যেহেতু সবসময় ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এসি ভোল্টেজ ইউজ করি, এই জন্য আর কি ট্রান্সফরমার একটা ইউজ করছে। তো এটা কি হচ্ছে, এখানে আমাদের আউটপুট একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিকে আমরা চার্জ করব হাফ এফ। ব্যাটারিকে চার্জ করতে আমাদের ডিসি ভোল্টেজ লাগে, তো এই জন্য আমরা আমাদের এসি ভোল্টেজ যেটা পাচ্ছি সোর্স থেকে সেটাকে ডায়োডের মাধ্যমে ডিসি করে তারপরে আমাদের ব্যাটারিকে চার্জ করব। তাহলে আমাদের আউটপুট ওয়েভশেপ গুলো কিরকম আসবে এই সার্কিটে খেয়াল করো। আর হচ্ছে ব্যাটারিতে তো সবসময় কিছু না কিছু ভোল্টেজ থাকে, তো মনে করো একদম চার্জিং পিরিয়ডের শুরুতে আমাদের পরিমাণ ভোল্টেজ আছে, তো আমাদের এখানেও ভিএস হবে এইরকম। আর মনে করো এইখানে এইটা হচ্ছে আর এটা হচ্ছে পিক ভোল্টেজ ভিএম। তাহলে এই সার্কিটে খেয়াল করো যে আমাদের ডায়োডটা কখন ফরওয়ার্ড বায়াস হবে।
যতক্ষণ আমাদের সোর্স ভোল্টেজটা এর চেয়ে গ্রেটার দেন হবে ততক্ষণ আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। যখনই সোর্স ভোল্টেজ এর নিচে নেমে আসবে তখনই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। এগুলো তোমরা ইলেকট্রনিক্সে দেখছো, এগুলো অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আই আউটপুট অথবা আই ইনপুট, যেটা বলার ইচ্ছা। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা বুঝছো এখান থেকে কিভাবে এটা আসলো? যতক্ষণ এই যে এই ভিএস এর ভ্যালু যতক্ষণ আমাদের ই এর চেয়ে বড় আছে ততক্ষণ আমাদের হচ্ছে কারেন্ট কন্ডাকশন হবে। কারেন্ট কন্ডাকশন হলে ততক্ষণ আমাদের কারেন্ট থাকবে। আর যখনই হচ্ছে এটা মানে ই জিরো এর জায়গায় কাজ করতেছে, যে ডায়োডের ফরওয়ার্ড বায়াস ভোল্টেজের মতো, যে 0.7 ভোল্ট থাকলে আমরা 0.7 ভোল্টের উপরে গেলে কন্ডাকশন পাই, সেরকম। তো ওইরকম একটা ইয়ে হিসেবে কাজ করতেছে। আর যতক্ষণ আমাদের ই এর চেয়ে নিচে ততক্ষণ হচ্ছে কোন রকম কন্ডিশন থাকবে না। ই যদি নেগেটিভ হয় তাহলে কি হয় সেটা তাহলে সেটা ই যদি এই জায়গায় থাকে তাহলে সিমিলার একটা ওয়েবশেপ পাবো ওরকম। ই কখনো নেগেটিভ হবে না। তো এটা হলো আমাদের কারেন্টের ওয়েবশেপ। আর হচ্ছে এখান থেকে আমরা ধরো এই যে কন্ডাকশন স্টার্ট হচ্ছে জিরো এর কিছু সময় পরে, এই কত সময় বা কি পরিমাণ অ্যাঙ্গেল পরে এটাকে আমরা হচ্ছে আলফা বলতে পারি। ঠিক আছে, আর এটা তো হচ্ছে পাই, এই পয়েন্টটা হচ্ছে পাই। তো এই যদি শুরু হয় আলফা অ্যাঙ্গেল পরে তাহলে শেষ হবে পাইয়ের আলফা অ্যাঙ্গেল আগে। ঠিক আছে, মানে এইটুকুও যদি আলফা হয় তাহলে এইটুকু আলফা হবে। আর আমরা একদম জিরো থেকে এই শেষ হওয়া পর্যন্ত অ্যাঙ্গেলকে বলতে পারি বিটা। তাহলে বিটা হবে হচ্ছে পাই মাইনাস আলফা। এইগুলা বুঝতে পারছো কিনা আমাকে জানাও যদি মানে বুঝতে সমস্যা হয়। আলফা হচ্ছে জাস্ট আমাদের জিরো থেকে কি পরিমাণ অ্যাঙ্গেল পরে আমাদের কন্ডাকশন স্টার্ট হচ্ছে, কন্ডাকশন সেটা হচ্ছে আলফা। আর পাই থেকে কি পরিমাণ আগে কন্ডাকশন শেষ হচ্ছে সেটাও হচ্ছে আলফা। আর জিরো থেকে কি পরিমাণ পরে কন্ডাকশন শেষ হচ্ছে সেটা হচ্ছে বিটা। বিটা হচ্ছে পাই মাইনাস আলফা। আর কন্ডাকশন হবে কি পরিমাণ সময় পর্যন্ত? কন্ডাকশন হবে হচ্ছে পাই মাইনাস 2 আলফা। এটা হচ্ছে আমাদের কন্ডাকশন টাইম বা কন্ডাকশন অ্যাঙ্গেল। এখন এইটার জন্য আমাদের তো কন্ডাকশনের জন্য আমাদের কি হতে হবে? মনে করো সোর্স হচ্ছে ভিএম সাইন থিটা, তাহলে ভিএম সাইন আলফা, এটা তো হচ্ছে কন্ডাকশন স্টার্ট হয় আলফা পরিমাণ আলফা অ্যাঙ্গেলে। ভিএম সাইন আলফা হ্যাজ টু বি ইকুয়াল টু ই, কারণ এই পয়েন্টে আমাদের কন্ডাকশন স্টার্ট হবে। এই পয়েন্টে সোর্স ভোল্টেজের ভ্যালু হচ্ছে ভিএম সাইন থিটা, আর যেহেতু অ্যাঙ্গেল আলফা তাই আমি ভিএম সাইন আলফা লিখলাম। আর ই তো ই আছে, তাহলে আলফা হবে হচ্ছে সাইন ইনভার্স ই বাই ভিএম। আর হচ্ছে ডায়োড টার্মস অফ when Vs is less than E, তাহলে আমাদের বিটা হচ্ছে পাই মাইনাস আলফা equal to পাই মাইনাস সাইন ইনভার্স E বাই Vm। এটা হচ্ছে আমাদের কন্ডাকশন শেষ হওয়ার অ্যাঙ্গেলটা। আর লাগবে হচ্ছে আই আউটপুট হচ্ছে Vs মাইনাস E বাই R equal to Vm sin omega t minus E by R, হচ্ছে আলফা ইজ লেস দেন থিটা ইজ লেস দেন বিটা। এই পর্যন্ত আমাদের কারেন্ট হচ্ছে এটা থাকবে, কারেন্ট হচ্ছে এটা। আর এখন আমাদের ভোল্টেজ আউটপুট ভোল্টেজ কিরকম হবে? এখানে কোনো আউটপুট ভোল্টেজের ইয়া নাই, আমাদের কারেন্ট চাই। ঠিক আছে, এখানে আউটপুট ভোল্টেজ বলে কোনো ইয়া নাই। ই এর মধ্যে দিয়ে যদি যত কারেন্ট যাবে তার মধ্যে ততই ভোল্টেজ স্টোর হবে। তো আমরা এখানে জাস্ট কারেন্ট নিয়ে কনসার্ন। তো তোমরা আমাদের যে বইটা সাজেস্ট করছে সেই বইয়ের এক্সাম্পল 3.2 এটা করবা, সেটাতে আর আউটপুটের অ্যাভারেজ ভ্যালু বের করছে, যেটাকে ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন কত পর্যন্ত করবা, আলফা থেকে বিটা পর্যন্ত ইন্টিগ্রেশন করে অ্যাভারেজ ভ্যালু বের করবা। সেটা ওই এক্সাম্পলে করেই দেওয়া আছে, তো ওটা জাস্ট ফলো করো। এটা হচ্ছে ব্যাটারি চার্জার, আর হচ্ছে অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু এগুলো মনে হয় বের করছে, সেটা তোমরা বই থেকে করে নেবা, আমি তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো না। আচ্ছা, তাহলে ব্যাটারি চার্জার যদি সমস্যা না থাকে তাহলে আমাদের হাফ ওয়েভ কনভার্টার শেষ। তো এই ব্যাটারি চার্জার যেটা পড়লাম সেটা বেসিক্যালি আমাদের হাফ ওয়েভ কনভার্টারের একটা অ্যাপ্লিকেশন।
যে কি কাজে ব্যবহার করা যায়। এখন আমরা পড়বো হচ্ছে ফুল ওয়েভ সিঙ্গেল ফেজ কন্ট্রোলড রেকটিফায়ার, সরি আনকন্ট্রোলড। তোমরা তো মনে হয় ছোটবেলায় ব্রিজ রেকটিফায়ার দেখছো, সো ব্রিজ রেকটিফায়ারই একটু অন্যভাবে ড্র করা আর কি, ঠিক আছে? তো এটাকে এটা ব্রিজ রেকটিফায়ারই নাম। তো উইথ ব্রিজ রেকটিফায়ার আরেকটা দেখছিলাম হচ্ছে সেন্টার ক্যাম্প ট্রান্সফরমার দিয়ে, তো ওটা পড়া লাগবে না, সেন্টার ট্রান্সফরমার পড়ায় না কেউ, ব্রিজ রেকটিফায়ারই ইউজ করা হয়। সো এটাতে কি হয়, আউটপুট ওয়েভ শেপ, সাইনটা ভালো হয় নাই, পাই টুয়াইস পাই, এটা জানার কথা, আউটপুট ওয়েভ শেপ এরকম আসবে, পজিটিভ নেগেটিভ দুটা হাফই কনভার্ট হবে, এটা ভি আউটপুট আর এটা হচ্ছে ভি সোর্স। ঠিক আছে, এখন মনে করো 1 3 4 6 এই নাম্বারিংটা এইভাবে করবা, ঠিক? এই নাম্বারিং করার পিছনে কারণ আছে, এটা পরে বুঝবা, 3 ফেজ যখন পড়বো তখন, তো এখন থেকে করলে মুখস্থ হয়ে যাবে। তো নাম্বারিং এভাবেই করবা। এখন পজিটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, ভিএস যখন গ্রেটার দেন 0, ভিএস যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের কারেন্ট 1 থেকে হয়ে লোড বাই আর এর মধ্যে দিয়ে যে 6 এর মধ্যে দিয়ে এসে সোর্সে ফিরে আসবে, তাহলে ভিএস ডি1 ডি6, সরি ডি1 রেজিস্টর আর তারপরে হচ্ছে ডি6 এই পাথে কন্ডাকশন হবে যদি ভিএস গ্রেটার দেন 0 হয়। এই অবস্থায় আমাদের 3 আর 4 এরা দুজনেই রিভার্স বায়াসে থাকবে, কারণ কি, আমাদের ভোল্টেজ যদি পজিটিভ হয় আউটপুট ভোল্টেজ, তাহলে এখানে প্লাস ভোল্টেজ থাকবে, আর এখানে যদি প্লাস ভোল্টেজ থাকে তাহলে আমাদের এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। সিমিলারলি আমাদের এই 4 নাম্বার ডায়োডটা সোর্সের সাথে কানেক্টেড, মানে এই জায়গায় 4 নাম্বার ডায়োডের কি বলে ক্যাথোড সোর্সের পজিটিভের সাথে কানেক্টেড, তো সোর্স যখন পজিটিভ তখন 4 নাম্বার ডায়োডটাও রিভার্স বায়াস হয়ে থাকবে। তো এই অবস্থায় 3 4 রিভার্স। আর যদি ভিএস লেস দেন 0 হয় তাহলে আমাদের 1 আর 6 রিভার্স বায়াস হয়ে যাবে, আর কারেন্ট হচ্ছে এখানে প্লাস থাকবে, সো আমাদের কারেন্ট 3 হয়ে রেজিস্টার হয়ে 4 এর মাধ্যমে ফিরে আসবে। সো এখন হচ্ছে ভিএস ডি3 ডি রেজিস্টার তারপরে ডি4 থেকে আবার হচ্ছে ফিরে আসবে। তো এই অবস্থায় আমাদের 1 আর 6 রিভার্স বায়াস থাকবে। তো আমরা যদি কারেন্ট গুলো আঁকার চেষ্টা করি, কার কিরকম কারেন্ট, এটা বুঝতে পারছো তোমরা? এগুলো তো বাচ্চাকালে পড়ছো ইলেকট্রনিক্স এর, আমি এই জন্য বেশি ডিটেলসে যাচ্ছি না, ড্র করে দেখালাম না যে প্রতিবার কি হবে, এগুলা এগুলো দেখে নিও, যদি ভুলে যেয়ে থাকো তাহলে সেড্রাস স্মিথের বই থেকে দেখে নিও ফুল ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে ডায়োডের অ্যাক্রস ভোল্টেজ গুলো কেমন হয়। তো আমাদের 2 সেট ডায়োড আছে, একটা হচ্ছে ডি1 ডি6, এটা হচ্ছে ভি দেখতেছি, এখানেও হচ্ছে ভি, ডি3 ডি4, মানে এদের অ্যাক্রস ভোল্টেজ গুলো কিরকম হবে। তো যখন আমাদের ভিএস গ্রেটার দেন 0 তখন আমাদের এই জায়গায় আমাদের ডি ডায়োড 1 আর ডায়োড 6 হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তো এদের অ্যাক্রস ভোল্টেজ হবে 0। আর যখন আমাদের আউটপুট লেস দেন 0 এইটুকু সময়ে, তখন আমাদের 3 আর 4 ফরওয়ার্ড বায়াস, তো 3 আর 4 এর অ্যাক্রস ভোল্টেজ হবে 0। আর 3 আর 4 এর অ্যাক্রস ভোল্টেজ যখন হচ্ছে 0, তখন 1 আর 6 এর কি হয় খেয়াল করো। তো মনে করো যে আমাদের এই যে সেকেন্ড কেসে আছে, ঠিক আছে, যে 1 আর 6 রিভার্স বায়াস, 3 আর 4 ফরওয়ার্ড বায়াস। এই অবস্থায় আমাদের কি হচ্ছে, আউটপুটে এখানে ভোল্টেজ আছে এই পয়েন্ট, সার্কিট টাকাই,
দেখা যাচ্ছে না, সরি দাঁড়াও আমি আঁকাই নি তারপর বলতেছি। তো এটা হচ্ছে আমাদের ভিএস লেস দ্যান কেসের জন্য এরকম সার্কিট এরকম হবে। ভিএস এর পজিটিভ প্রান্ত এই যে এখান ভিএস এর নেগেটিভ প্রান্তটা এই 3 নাম্বার ডায়োডের মধ্য দিয়ে আউটপুটে যাবে, আউটপুট এর সাথে কানেক্টেড হবে। আর তারপরে আউটপুটের নেগেটিভ প্রান্ত আমাদের এই জায়গায় হচ্ছে 4 নাম্বার ডায়োড থাকবে, 4 নাম্বার ডায়োডের মাধ্যমে এখানে থাকবে, এখানে কানেক্ট হবে। তো এই অবস্থায় দেখো আমাদের 1 নাম্বার ডায়োড 1 নাম্বার ডায়োডটা কোথায় আছে? 1 নাম্বার ডায়োডের হচ্ছে এক প্রান্ত হচ্ছে আউটপুটের সাথে আছে, এই জায়গায় আছে। আর একটা প্রান্ত আছে হচ্ছে ভিএস এর সাথে, ঠিক আছে? ভিএস এর ডায়োডের এক প্রান্ত আউটপুটের সাথে, আরেক প্রান্ত হচ্ছে ভিএস এর পজিটিভের সাথে। এখন আমরা জানি হচ্ছে এটা ডায়োডটা গেছে হচ্ছে এইদিকে। তো এই ডায়োডের জন্য 1 নাম্বার ডায়োড এটা। তো 1 নাম্বার ডায়োডের জন্য আমাদের দেখতেছি যে এই প্রান্তের ভোল্টেজ যেটা ভিএস এর পজিটিভের সাথে আছে হচ্ছে লেস দ্যান 0, ঠিক আছে? যদি এই প্রান্তের ভোল্টেজ লেস দ্যান 0 হয়, আর আরেকটা কি, আরেকটা আছে হচ্ছে ভি আউটপুটের সাথে, তাহলে এটা রিভার্স বায়াস হবে, রাইট? দাঁড়াও, 1 নাম্বার কি তাই আছে? 1 নাম্বার আছে একটা ভি আউটপুটের সাথে আমাদের এখানে। ও হ্যাঁ, সরি, একটা একটা হচ্ছে 1 নাম্বার ডায়োডের এক প্রান্ত ভিএস এর পজিটিভ প্রান্তের সাথে আছে, আর এক প্রান্ত যেটা ভি আউটপুটের সাথে আছে এটা তো হচ্ছে আবার ভিএস এর সাথে শর্ট, ঠিক আছে? তো এই পাশে কি থাকলো চিন্তা করতে হবে না, এই দুটা পয়েন্ট চিন্তা করো, এইটা মানে এগুলা বাদ দাও, তোমার জাস্ট এই দুটা পয়েন্ট চিন্তা করো। যেখানে হচ্ছে 1 নাম্বার ডায়োড থাকার কথা, এক প্রান্ত ভিএস এর পজিটিভের সাথে, আর এক প্রান্ত হচ্ছে ভিএস এর নেগেটিভের সাথে, ঠিক আছে? তার মানে VD1 একদম সোর্স ভোল্টেজকে ফলো করবে। বুঝতে পারছো এটা? এই জিনিসটা না, মানে এই যে এই জিনিস এই নেগেটিভ প্রান্ত থেকে যেটা আসছে এটা তো শর্ট, তাহলে এখানে হচ্ছে ভিএস এর নেগেটিভ, আর এই জায়গায় হচ্ছে ভিএস এর পজিটিভ। তো বেসিক্যালি ডায়োড 1 এর অ্যাক্রসে আমাদের সোর্স ভোল্টেজের সমান ভোল্টেজ পাওয়া যাবে। তো সিমিলার ইয়া করে তুমি হচ্ছে দেখতে পারবা যে আমাদের ডায়োড 6 এর অ্যাক্রসেও হচ্ছে ভিএস এর সমান ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে যখন 3 আর 4 শর্ট, তখন আমাদের ডায়োড 1 আর 6 কি করবে, সোর্স ভোল্টেজ যেটা সোর্স ভোল্টেজ হচ্ছে এটা, সেটাকেই ফলো করবে। তো এটা হচ্ছে আমাদের ডায়োড 1 আর 6 এর অ্যাক্রস ভোল্টেজ হবে when 3 4 is short. সিমিলারলি তুমি দেখতে পারবা যে যখন ডায়োড 3 আর 4 শর্ট, না সরি, যখন ডায়োড 1 আর 6 শর্ট, তখন 3 আর 4 এর অ্যাক্রস ভোল্টেজটা সোর্স ভোল্টেজকে ফলো করবে। আচ্ছা না, সোর্স ভোল্টেজ নেগেটিভকে ফলো করবে। তো এই অবস্থায় এটা হবে হচ্ছে মাইনাস ভিএস। এটা তোমরা অ্যানালাইসিস করে দেখবা যে এখানে মাইনাস ভিএস কিভাবে আসে। তো 1 আর 6 এর অ্যাক্রসে আসবে হচ্ছে ভিএস যেটা নেগেটিভ, আর যদি 3 আর 4 এর অ্যাক্রসে আসবে হচ্ছে মাইনাস ভিএস। তো এইটা দেখাই দিই কিরকম করে আসে আসে কিনা আসলে মাইনাস ভিএস। তো মনে করো আমাদের হচ্ছে 1 আর 6 ফরওয়ার্ড বায়াস, 1 আর 6 যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে আমাদের এরকম সার্কিট থাকবে। সার্কিটটা এরকম হবে, যদি 1 আর 6 ফরওয়ার্ড বায়াস হয় শর্ট হয়ে যাবে। তো 3 আছে কোথায়? 3 আছে হচ্ছে 3 এর এক প্রান্ত হচ্ছে আউটপুটের সাথে, আর এক প্রান্ত হচ্ছে এই জায়গায় কানেক্টেড, ঠিক আছে? সো এই VD3 এটা হচ্ছে আমাদের প্লাস এই জায়গায়, এখানে মাইনাস VD3। এখন দেখো যে এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ক্যাথোডের সাথে কানেক্টেড হচ্ছে ভিএস এর পজিটিভ, আর অ্যানোডের সাথে কানেক্টেড হচ্ছে ভিএস এর নেগেটিভ। তো এই কারণে VD3 ইজ ইকুয়াল টু মাইনাস ভিএস, ঠিক আছে? এখানে নেগেটিভ কেন হলো? কারণ আগের বার দেখছিলাম ডায়োড এই সার্কিটে ডায়োড 1 এর পজিটিভ ভিএস এর পজিটিভের সাথে, ডায়োড 1 এর নেগেটিভ ভিএস এর নেগেটিভের সাথে, তাই VD1 হচ্ছে ভিএস। কিন্তু এই জায়গায় ডায়োড 3 যেটা
3 নাম্বার ডায়োডের নেগেটিভ ভিএস এর পজিটিভ সাথে আর হচ্ছে পজিটিভটা ভিএস এর নেগেটিভ সাথে, তাই VD3 হচ্ছে মাইনাস ভিএস। তো এই কারণে আমরা এই দুটো ফিগার পাবো। এই দুটো ফিগারে হচ্ছে আমাদের ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ গুলো দেখা যাচ্ছে। তো ডায়োডের অ্যাক্রসে এই ভোল্টেজ গুলো কেন লাগবে? আমাদের পিক ইনভার্স ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য এগুলা লাগবে। তো তোমাদের বইয়ের এক্সাম্পলে খুব সম্ভবত এগুলা পিক ইনভার্স ভোল্টেজ ক্যালকুলেট করার আছে। আচ্ছা, এটা গেল। আর একটা জিনিস হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট, ইনপুট কারেন্ট কিরকম হবে। তো ইনপুট কারেন্ট এখানে সাইনোসয়েডালি হবে, কারণ হচ্ছে আমাদের যখন পজিটিভ হাফ তখনও আমাদের ইনপুট থেকে কারেন্ট বের হচ্ছে 1 আর 6 এর মধ্যে দিয়ে ফ্লো করবে, আর যখন নেগেটিভ হাফ তখনও কারেন্ট বের হচ্ছে যেটা 3 আর ইনপুট থেকে কারেন্ট বের হয়ে 3 আর 4 এর মধ্যে ফ্লো করতেছে। তো ইনপুটের কারেন্ট সবসময়ই আসে, সেটা কখনো মানে ডায়োড কোন ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা চেঞ্জ হয়, কিন্তু ডায়োডের কারেন্টের ডিরেকশন কখনো চেঞ্জ হয় না। দেয়ারফর ইনপুট কারেন্ট আমাদের সাইনোসয়েডাল হবে, এবং এটা ইজ নট ইকুয়াল টু এটা, আচ্ছা, এটা ইনপুট কারেন্ট সাইনোসয়েডাল হবে কিন্তু এটা আউটপুট কারেন্টের সমান না, কারণ আমাদের এখানে দুটো আলাদা সার্কিট আছে। তো এই কারণে মানে ওয়েভ শেপ এক হতে পারে কিন্তু এটা আর আউটপুট কারেন্ট সেম জিনিস না। তো এটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট সাইনোসয়েডাল। আচ্ছা গেল। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই সার্কিটের ভোল্টেজ টোল্টেজ কত হচ্ছে এগুলো বের করতে হবে। ওকে, তাহলে এই সার্কিটে আমাদের অ্যাভারেজ ভোল্টেজ বের করতে হবে, তারপরে হচ্ছে আরএমএস ভোল্টেজ বের করতে হবে, আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তো আমি এগুলো শর্টে লিখে দিচ্ছি, তোমরা এগুলা হচ্ছে বাসায় করবা, ডিরাইভ করবা। এই পর্যন্ত আমরা অনেকবার ডিরাইভ করছি, আমি কন্ট্রোল ডেটা একটু দেখাবো, কিন্তু এইগুলা তখন পাওয়ার কথা তোমাদের। আচ্ছা, তো আমরা জানি যে ভি আউটপুট অ্যাভারেজ হচ্ছে 1/পিরিয়ড। আমি এখন পিরিয়ডটা লিখলাম না। তারপর হচ্ছে 0 থেকে সামথিং, এখানেও পিরিয়ড লিখলাম না কত পর্যন্ত হবে। আর এটা তারপরে হচ্ছে ভিএম সাইন থিটা ডি থিটা। এই যে এই আমাদের আউটপুটের অ্যাভারেজ ভ্যালু বের করার জন্য এটার অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। আচ্ছা, কারো কিছু বলার আছে? বলো। তুমি তো মুট করতে পারো নিজেকে নাকি? সামওয়ান রেইজড হ্যান্ড। কিছু বলার থাকলে বলো, সমস্যা নাই। তো আমাদেরকে আউটপুটের অ্যাভারেজ ভ্যালু বের করার জন্য এই ওয়েভ শেপের অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। এখন এই ওয়েভ শেপের পিরিয়ড কত? আমাদের সাইনুসয়েডাল ওয়েভ শেপের পিরিয়ড হচ্ছে 2 পাই, কিন্তু এই ওয়েভ শেপের পিরিয়ড কিন্তু হচ্ছে পাই, ঠিক আছে? হ্যাঁ, তো এটা তোমরা করছো, তো এটার পিরিয়ড হচ্ছে 2 পাই। তো আমি এখানে পাই দিব, আর ইন্টিগ্রেশনের জন্য 0 থেকে পাই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ভি আউটপুট অ্যাভারেজের, এটাকে সলভ করতে হবে আমাদের। সলভ করার পরে এটা আসবে কত, আউটপুট ভ্যালু আসবে হচ্ছে 2Vm/পাই। এটা আমি ডিরাইভ করলাম না, সাইনকে ইন্টিগ্রেশন করে দেখানোর মধ্যে কোনো রকম আমার নাই। তো সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হয় এগুলো তোমরা বাসায় করে নিবা। এটা আসবে 2Vm/পাই। তো এখান থেকে আমাদের আই আউটপুট অ্যাভারেজ আসবে হচ্ছে 2Im/পাই, যেখানে আমাদের Im is equal to Vm/R, ম্যাক্সিমাম ভ্যালুকে রেজিস্ট্যান্সকে ভাগ করলে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো যে হাফ ওয়েভ রেকটিফায়ারের সাথে পার্থক্য কি। হাফ ওয়েভ রেকটিফায়ারে জাস্ট আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে পাই পর্যন্তই ছিল, কারণ হাফ ওয়েভ রেকটিফায়ারে এইরকম থাকতো, পাই পর্যন্ত থাকতো, তারপর আবার 2 পাই থেকে শুরু হতো। তো আমাদের পিরিয়ড কিন্তু 2 পাই ছিল, কিন্তু ইন্টিগ্রেশন হতো হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। তো এই জায়গায় আমাদের একটা 2 বেশি থাকতো হাফ ওয়েভ রেকটিফায়ারের। তো করার সময় এগুলা হচ্ছে কম্পেয়ার করে করো, যাতে পরীক্ষার মধ্যে মাথা গুলে না যায়। আমাদের এরকম আরো অনেকগুলো করতে হবে। এটা গেলে অ্যাভারেজ ভ্যালু। তারপর আরএমএস এর ভ্যালু আমি হচ্ছে √ওভার দিলাম 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই Vm² সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এটা হবে হচ্ছে Vm/√2। এটা সাইনোসয়েডাল। এই সার্কিট, সরি, এই ওয়েভ শেপের যে আরএমএস ভ্যালু আর এই ওয়েভ শেপের যে আরএমএস ভ্যালু সেম আসবে, কারণ আরএমএস করার সময় তো আমরা স্কোয়ার করি। তো এটাকে স্কোয়ার করলে আর এটাকে স্কোয়ার করলে সেম আউটপুট আসে। অ্যাজ এ রেজাল্ট আমাদের এই যে
ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজের আরএমএস ভ্যালু, যেটা নর্মাল সাইনোসয়েডালের আরএমএস ভ্যালু পিক ভোল্টেজ বাই √2 এর সমান আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা আই আউটপুট আরএমএস পাবো হচ্ছে IM বাই √2। ওকে, এখন পাওয়ার ফ্যাক্টর বের করা লাগবে। পাওয়ার ফ্যাক্টর আমরা জানি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। আচ্ছা, আমরা কিন্তু এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইনপুটের জন্য বের করতেছি। অ্যাভারেজ পি ইন ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পি। আচ্ছা, এখন অ্যাভারেজ পাওয়ার বের করা লাগবে। অ্যাভারেজ পাওয়ার হচ্ছে গত ক্লাসে আমরা এগুলো বের করছি। পি অ্যাভারেজ হচ্ছে 1/π ইন্টিগ্রেশন 0 থেকে পাই vm sin থিটা im sin থিটা ডি থিটা। এইটুকু হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। তো ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারকে 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমরা অ্যাভারেজ পাওয়ার পাবো। তো এটা আমি করলাম না, এটার ভ্যালু আসবে হচ্ছে, তোমরা সাইন স্কয়ার থিটাকে ইন্টিগ্রেট করে দিবা, তাহলে এটা আসবে হচ্ছে vm im বাই 2। এখন আমরা এই ভ্যালুটা আমাদের ইনপুট পাওয়ার ফ্যাক্টরের ইকুয়েশনে বসাই। আর আমরা জানি যে অ্যাপারেন্ট পাওয়ার কি, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে V in RMS টাইমস I in RMS। এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তো আর হচ্ছে V in RMS কি, V in RMS হচ্ছে সাইনোসয়েডাল, তাহলে V in RMS এর ভ্যালু হবে Vm বাই √2। আর I in RMS ও সাইনোসয়েডাল বলছি একটু আগে, তো এটা হবে হচ্ছে Im বাই √2। সো এইগুলো যদি বসাই দেই তাহলে আমাদের উপরে আছে হচ্ছে Vm Im বাই 2, নিচে আছে Vm বাই √2 Im বাই √2। তো সব কেটে কেটে পাওয়ার ফ্যাক্টর 1 হয়ে যাবে। ঠিক আছে, তো ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য পাওয়ার ফ্যাক্টর 1, এটা খেয়াল করবা। ফুল ওয়েভ রেকটিফায়ার যদি সাইনোসয়েডাল ইনপুট কারেন্ট হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর 1। এখন একটা সমস্যা হলো যে তোমাদের বইয়ে একটা প্রবলেম আছে, এগুলো এই কয়টা প্যারামিটারই লাগবে। পাওয়ার ফ্যাক্টরের একটা সমস্যা আছে। পাওয়ার ফ্যাক্টর ডিপেন্ড করে ইনপুট কারেন্টের উপর। এই যে এগুলো আমি ডিটেলস লিখিনি, পরীক্ষায় কিন্তু তোমাদের ডিটেলস অ্যানালাইসিস করা লাগবে। সাইন স্কয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয় ওগুলো কিন্তু লিখতে হবে। ওগুলো আবার শুধুমাত্র অ্যানসার মুখস্থ করে আবার লিখে দিও না। তোমাদের বইয়ে 3.6 এ একটা প্রবলেম আছে, সেই প্রবলেমে বলতেছে যে তোমাদের হচ্ছে সোর্স ভোল্টেজ হচ্ছে এরকম আছে, আর সমস্যা হলো আউটপুট ভোল্টেজও হচ্ছে মানে ফুল ওয়েভ রেকটিফায়ার যেরকম আসার কথা সেরকম আছে। হচ্ছে 3.6 যেটা, কিন্তু কারেন্টটা সাইনোসয়েডাল না হয়ে কারেন্ট স্কোয়ার ওয়েভ শেপ আছে। এটা অনেকবার এইরকম স্কোয়ার ওয়েভ অনেক পাবা, সামনে আমরা যখন পড়বো অনেক বেশি পাবা। তো কারেন্টটা হচ্ছে এইরকম আছে, এবং এটা পাই টুয়াইস পাই, ম্যাক্সিমাম হচ্ছে IA আর মিনিমাম হচ্ছে -IA। এবং আউটপুট কারেন্ট হচ্ছে তাহলে ফিক্সড হবে, কারণ লোডের মধ্যে দিয়ে তো হচ্ছে কি বলে, এই যখন পজিটিভ হাফ তখন হচ্ছে পজিটিভ হাফ যাবে, আর যখন হচ্ছে কারেন্ট উল্টা দিকে যাচ্ছে বেসিক্যালি মানে হচ্ছে তখন ডায়োড 3 আর 4 এর মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু লোডের মধ্যে দিয়ে তো একদিকে কারেন্ট যায়। তো এই কারণে আউটপুট কারেন্টটা হচ্ছে কনস্ট্যান্ট, আর আউটপুট কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইনপুট কারেন্ট এরকম স্কোয়ার ওয়েভ শেপ হবে। এটা বুঝতে পারছো যে আউটপুট কারেন্ট কেন কনস্ট্যান্ট, মানে আউটপুট কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইনপুট কারেন্ট এরকম হবে আর কি। ওকে, এখন কথা হলো যে ম্যাম এই জিনিসটা আরেকবার বললে ভালো হয়, বুঝিনি। আচ্ছা, তোমাদের বইয়ে একটা প্রবলেম, মানে বইয়ে এগুলো বলে দিছে, ঠিক আছে, এরকম ধরো তো এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, রাইট, আর এটা হচ্ছে আউটপুট কারেন্ট। তো বইয়ে বলছে যে আমাদের আউটপুটে একটা হাইলি ইন্ডাকটিভ লোড আছে। তো হাইলি ইন্ডাকটিভ লোডের কাজ কি? ইন্ডাকটিভ লোড যেটা আমরা জানি যে ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, আর কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়ার মানে হচ্ছে রিপল থাকে না। সো আমাদের নর্মাল আউটপুট কারেন্টে এরকম রিপল থাকার কথা ছিল, কিন্তু যদি খুব হাইলি ইন্ডাকটিভ লোড ইউজ করা হয় তাহলে সেই কারেন্টের রিপলটা থাকবে না। ভোল্টেজের রিপল থাকতে পারে কিন্তু কারেন্টের রিপল থাকবে না। তো কারেন্টের কারণ আমরা কি জানি, I equal to 1 by something integration of VL, ঠিক আছে। তো
এই যদি এল যত বড় হবে এই ইন্টিগ্রেশনের ভ্যালু তত বেশি কনস্ট্যান্টের কাছাকাছি যাবে এরকম কিছু একটা। তো কারেন্টের ইন্ডাক্টরের কাজ হচ্ছে কারেন্টের রিপল কে প্রিভেন্ট করা। তো এখানে এত বড় ইন্ডাক্টর ইউজ করছে যে আমাদের কারেন্ট আউটপুট কারেন্টে কোনো রকম রিপল নাই, এই ভোল্টেজের সব রিপল নাই হয়ে গেছে। তো মানে ভোল্টেজের রিপল আছে কিন্তু ভোল্টেজ থেকে কারেন্টের সব রিপল চলে গেছে, তো কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তো যখনই বলা থাকবে প্রশ্নে যে হাইলি ইন্ডাকটিভ লোড আউটপুটে আছে, তখনই বুঝবা যে আমাদের কারেন্ট কনস্ট্যান্ট। তো এটা যদি আউটপুট কারেন্ট হয় তাহলে ইনপুট কারেন্ট কিরকম হবে? ইনপুট কারেন্ট যতক্ষণ পর্যন্ত আমাদের এটা ইনপুট, তো আমাদের আউটপুট কারেন্টটা বেসিক্যালি কনস্ট্যান্ট বলতেছে। এখন ইনপুট কারেন্ট কি হবে? যদি 1 আর 6 অন থাকে তাহলে ইনপুট কারেন্ট হচ্ছে D1 D4 এর মধ্যে দিয়ে যাচ্ছে, I D1 আর D6 এর মধ্যে দিয়ে যাচ্ছে, 1 6 3 4, ঠিক আছে। আর যদি হচ্ছে 3 আর 4 অন থাকে তাহলে I ইন আমাদের D3 আর D4 এর মধ্যে দিয়ে যাবে। কারেন্টের ডিরেকশন, ইনপুট কারেন্টের ডিরেকশনটা কিন্তু ইনপুট কারেন্ট কিন্তু পজিটিভ অবস্থায় একদিক দিয়ে যায় আর নেগেটিভ অবস্থায় হচ্ছে অন্য দিক দিয়ে যায়, মানে কারেন্টের ইয়ারটা থাকে মানে অল্টারনেট করে সাইনোসয়েডালের মতোই। তো যখন হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজটা পজিটিভ তখন কারেন্টটা পজিটিভ হয়, আর যখন ইনপুট ভোল্টেজ নেগেটিভ তখন কারেন্টটা নেগেটিভ হয়। এটা বুঝতে পারছো যে হ্যাঁ কারেন্ট? ম্যাম বুঝছি। হ্যাঁ, এটা মানে সাইনোসয়েডাল কিন্তু হচ্ছে সাইনোসয়েড ওয়েভ শেপ হবে না, এটা হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হবে কিন্তু ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। তো এখন আমাদেরকে এই সার্কিটের জন্য ইনপুট পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। এখন পাওয়ার ফ্যাক্টর একটা নতুন ফর্মুলা তোমাদের বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে IS1/IS টাইমস কোসাইন অফ ফাই। দেখছো কিনা জায়গা, বই খুলে থাকলে দেখবা। তো আমরা যে এতক্ষণ পর্যন্ত যেগুলো করছি ওগুলাতে হচ্ছে ইজিলি আমাদের অ্যাভারেজ ইনপুট পাওয়ার বের করা পসিবল হয়েছে, কিন্তু যখন এরকম থাকবে ওয়েব শেপ তখন ইনপুট পাওয়ার বের করা এত ইজি না। করা যাবে কিন্তু ওয়েব শেপ আরো উল্টাপাল্টা হতে পারে। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা ইনপুট পাওয়ার ফ্যাক্টর বের করব। তো এই ফর্মুলায় কি কি আছে দেখো, একটা আছে যে IS কি আরএমএস ভ্যালু অফ সোর্স কারেন্ট, আরএমএস অফ আই ইন সোর্স কারেন্টের আরএমএস ভ্যালু হচ্ছে IS, আর IS1 হচ্ছে আরএমএস অফ ফান্ডামেন্টাল অফ আইন। ওকে, তো এটা হচ্ছে IS1 IS। আর কস ফাই কি? কস ফাই হচ্ছে আমাদের ফাই ছিল হচ্ছে আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে যে ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল, এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল, সেটার কোসাইন নিছে। তো ইউজুয়ালি এখানেও কস ফাই 1 হবে। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, আশা করবো না, আমি আজকে সূত্রগুলো লিখে দিচ্ছি। ফুরিয়ার সিরিজ করে আমাদের IS1 এর কোএফিশিয়েন্ট কত সেগুলো বের করা। তো এখন এই জন্য আমাদের ফুরিয়ার সিরিজ করতে হবে। আমাদের বেসিক্যালি IS অফ টি কে সামেশন অফ সামথিংস হিসেবে লিখতে হবে। তো ওটার জন্য আমাদের অনেকগুলো সূত্র পড়া লাগবে। আমি এখন ওই IS অফ টি কে ওটা কিভাবে লিখলাম না, আমি হচ্ছে ফর্মুলা গুলো লিখে দিচ্ছি, তোমরা একটু এগুলা দেখে এসো। নেক্সট ক্লাসে আমরা এই পাওয়ার ফ্যাক্টরটা বের করবো। তো ফর্মুলা হচ্ছে আমরা জানি যে কোনো একটা সিগন্যালকে যদি পিরিয়ডিক হয় তাহলে দেখে দেখে ভুল লিখলে সমস্যা, n equal to minus infinity plus infinity cn e to the power j twice by small n t by capital T এইভাবে প্রকাশ করা যায়। এখানে cn হচ্ছে ফুরিয়ার সিরিজের কোএফিশিয়েন্ট গুলা, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম না কিন্তু আমি সিরিজের কথা বলতেছি। আর হচ্ছে এখানে দেখো যে 2 পাই বাই ক্যাপিটাল টি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ওমেগা। ওকে, আর এখানে আমরা cn কি হবে? cn হবে 1/t ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টিগ্রাল t x of t e to the power minus twice pi j হবে twice pi n small t by capital T dt। এটা হচ্ছে cn এর ভ্যালু, ঠিক আছে। তো এইটা দিয়ে এই সূত্র অ্যাপ্লাই করে cn বের করা একটু ঝামেলা, কারণ এখানে এক্সপোনেনশিয়াল আছে। তো এর জন্য এটাকে হচ্ছে যে রিয়েল সিগন্যালের জন্য চেঞ্জ করে অন্যভাবে লেখা হয়, সেটা হচ্ছে C0 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি আমাদের an কোসাইন অফ, আমি ওমেগা টি লিখলাম, ঠিক আছে, যে 2 পাই বাই টি কে আমি ওমেগা টি লিখলাম, প্লাস bn সাইন অফ n ওমেগা টি। ওমেগা টি লেখা আর 2 পাই বাই টি ক্যাপিটাল টি লেখা সেম কথা। তো এটা হচ্ছে আমাদের একটা অল্টারনেট ফর্ম। এই ফর্মের জন্য আমাদের an এর ভ্যালু গুলো লাগবে। an হচ্ছে 1/t
বাই টু, 1/t না, এখন 1/t/2 আসবে, ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টিগ্রাল t x of t cosine of n omega t dt, এটা গেল an, bn হবে হচ্ছে 1/t/2 integration over the integral t x of t sine of n omega t dt। আর একটা হচ্ছে c0 কে অনেক সময় a0 লেখা হয়, এটা হচ্ছে জাস্ট আমাদের সিগন্যালের অ্যাভারেজ ভ্যালু 1/t ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টিগ্রাল t x of t dt। তো এগুলা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। যে কোনো পিরিয়ডিক কি বলা, যে কোনো পিরিয়ডিক ওয়েভশেপ থাকলে এই তিনটা ফর্মুলা, মানে এই তিনটা আমাদের c0 an bn বের করার জন্য এই সূত্রগুলো ইউজ করবো। এবং এখানে দেখা হচ্ছে নর্মাল কজ আর সাইন আছে, তো নর্মাল কজ আর সাইনকে ইন্টিগ্রেট করা, জাস্ট এনটা হচ্ছে সমস্যা, এগুলোকে ইন্টিগ্রেট করা কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট মানে এক্সপোনেনশিয়ালকে ইন্টিগ্রেট করলে, এক্সপোনেনশিয়ালকে ইন্টিগ্রেট করার ব্যাপার না, কিন্তু লাস্টে একটু অ্যানালাইসিস ঝামেলা হয়ে যায়, আবার ওই যে অয়েলার্স ফর্মুলা নিয়ে আসতে হয়। তো আমাদের কাজকে আরো সহজ করার জন্য আমরা হচ্ছে ইভেন আর অড সিগন্যালের জন্য এই সূত্রগুলোকে সিম্পলিফাই করব। তো ফর ইভেন সিগন্যালের জন্য আমাদের ইয়া 0 হয়, বিএন গুলা 0 হয়ে যাবে। তো আমাদের জাস্ট a0 আর n বের করতে হবে। তো x of t হবে হচ্ছে a0 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। আর ইভেন অর সিগন্যাল কি এটা ভুলে গেলে দেখে নিবা, মানে দেখে আসবা ইভেন অর সিগন্যাল কি। এই রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে যে মিরর করা গেলে, রিয়েল অ্যাক্সিস না, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মিরর করা গেলে হচ্ছে ইভেন, আর মিরর করলে যদি নেগেটিভ হয় তাহলে অড, এরকম কিছু একটা দেখে নিও। n কোসাইন অফ n ওমেগা টি, আর এখানে an এর ভ্যালু হবে, an বের করার জন্য এখানে শর্ট, আরো শর্ট করা যায় যে 1/t/2 t/4 ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টিগ্রাল t/2 x of t cosine of n omega t dt। এখানে খেয়াল করো যে ইভেন সিগন্যাল তো হচ্ছে এরকম হবে, আচ্ছা সাইনই একটা, আমাদের তো সাইন এটা ইভেন না, সাইন অড সিগন্যাল, ইভেন সিগন্যাল হবে হচ্ছে এইরকম, ঠিক আছে। তো এটাকে আমাদের ইন্টিগ্রেট করার জন্য আমরা জাস্ট হচ্ছে 0 থেকে পুরা এটা মনে করো টি, আর এটা হচ্ছে t/2। তো পুরা টি পর্যন্ত ইন্টিগ্রেট না করে t/2 পর্যন্ত ইন্টিগ্রেট, টি পর্যন্ত ইন্টিগ্রেট না করে t/2 পর্যন্ত ইন্টিগ্রেট করলেই হচ্ছে। তো এই জন্য আমাদের ফর্মুলাটা আগে যেটা ছিল এ এন এর ফর্মুলা, আগে ছিল হচ্ছে 1/t/2 ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টিগ্রাল টি, আর এখানে 1/t/4 হয়েছে, আর ইন্টিগ্রেশন ওভার দ্য ইন্টিগ্রাল t/2 হয়েছে। তো আমাদের এটা করলেই হয়ে যাবে। এটা গেল হচ্ছে এ এন, আর হচ্ছে ফর ইভেন সিগন্যাল। আর ফর অড সিগন্যালের জন্য আমাদের a0 0 আর an ও 0। তাহলে x of t অড হলে কিরকম হবে, অড হলে এরকম হবে, মানে মিরর করলে নেগেটিভ হয়, এটা হচ্ছে অড। তাহলে x of t is equal to summation of n equal to 1 থেকে ইনফিনিটি bn sin of n omega t, যেখানে bn হচ্ছে 1/t/4 integration over the integral t/2 x of t sin of n omega t dt। এই কয়টা জিনিস যেগুলো লিখে দিছি, যে এই পেজটা আর হচ্ছে এটা, তোমরা একটু হচ্ছে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে তো ভুলে যাবে। আর এগুলো কই থেকে আসছে সেগুলো যদি দেখতে পারো তাহলে ভালো, মানে ওই বইটা যে সিগন্যাল সিস্টেমস বই পড়ছো সেটা একটু দেখে নিও, কারণ এগুলো আমরা ইউজ করে নেক্সট ক্লাসে আমাদের যে হয়েছিলাম, হ্যাঁ আমাদের যে IS1 বের করতে হবে, IS1 বের করার জন্য আমাদের সোর্স কারেন্টের ফুরিয়ার সিরিজ বের করতে হবে। তো এই সোর্স কারেন্টের ফুরিয়ার সিরিজটা আমরা নেক্সট ক্লাসে বের করব, এই জন্য আমাদের হচ্ছে ইকুয়েশন গুলো লাগবে। আরেকটা জিনিস খেয়াল করো, বলে রাখি যে সোর্স কারেন্টটা কই, এই যে সোর্স কারেন্ট, এটা কিন্তু একটা অড সিগন্যাল। তো আমরা জাস্ট লাস্টে যে ইকুয়েশনটা লিখছি সেই ইকুয়েশনটা ইউজ করব। সোর্স কারেন্ট অড কেন, এটা যদি এখন না বুঝতে পারো তাহলে দেখে নিবা, অড আর ইভেন এর সংজ্ঞা দেখে নিবা। আমাদের সব সিগন্যালই হয় অড হবে না হয় ইভেন হবে, এতদিন মানে সামনে যে আমরা যা যা পাবো। তো আজকে ক্লাসটা এখানে শেষ করি, আমি নেক্সট ক্লাসে এই ফুল ওয়েভ কনভার্টারের, ফুল ওয়েভ রেকটিফায়ারের পাওয়ার ফ্যাক্টর অন্য একটা ইয়া দিয়ে বের করবো। আর একটা জিনিস খেয়াল করো যে
আমরা একটু আগে যে পাওয়ার ফ্যাক্টর 1 বের করছি ওটা কিন্তু ইনপুট কারেন্ট সাইনুসয়েডাল ছিল আর এটা ইনপুট কারেন্ট সাইনুসয়েডাল না। তো এটাই হচ্ছে পার্থক্য যে ইনপুট কারেন্টের শেপের উপর ডিপেন্ড করে পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি এখন ক্লাসটা শেষ করব, নেক্সট ক্লাস তো কালকেই হবে। আচ্ছা দেরিতে জয়েন করলে সমস্যা নাই, মেসেজ দিছো ঠিক আছে। ওকে, তাহলে ক্লাসে শেষ করলাম, আর কারো যদি প্রবলেম না থাকে। ম্যাম বলো। ম্যাম এই সেকশনের অনেকেই আমাদের ক্লাসের লেকচার ভিডিওগুলো দেখতে চাচ্ছে, ওইগুলো ওদের সাথে শেয়ার করা যাবে? না আমি ওদেরকে আমার লেকচার ক্লাস লেকচার পিডিএফ করে দিয়ে দিব, ভিডিও শেয়ার করা মনে হয় অ্যালাউড না ক্লাসের বাইরে, এটা সিকিউরিটির কারণে। আচ্ছা আমি আচ্ছা ওদেরকে আমাকে যে মেসেজ দিলাম আমি বলছি আমি লেকচার দিয়ে দেবো, সমস্যা নেই। আর তোমরা যদি ভালো করে কেউ তুলে থাকো তাহলে দিতে পারো আর কি, কিন্তু ভিডিও শেয়ার করো না, ভিডিও ক্লাসের বাইরে শেয়ার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম। আমি ক্লাস এন্ড করলাম।